পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও বিরোধী দলীয় এমপিরা। স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা। এ ঘটনার পর জামাত এবং বিএনপির এমপিরা এক হয়ে অ্যাকশন নেয় স্পিকারের বিরুদ্ধে। নতুন পরিস্থিতি হয়েছে সংসদে। এবার আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার একটি বক্তব্যে সংসদে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সংসদে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, যে দেশে আওয়ামী লীগের 52% মানুষের সমর্থন আছে, সেখানে কেউ যদি নতুন বাংলাদেশ রচনার চিন্তা করে থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না। এবার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধের কার্যক্রম নিতে চলেছে। কিভাবে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগ কি জামাত এনসিপিকে বুকে জড়িয়ে নেবে? তাদের সঙ্গে সখ্যতা হবে? ওই যে বলছিলাম প্রথমেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপি সরকার, জামাত এরা যদি চায় এই ইউনূস সহ উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টাও যদি করে, তারপরেও বাঁচাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন, তাদের বিরুদ্ধে যে কোনো সময় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি হবে। প্রক্রিয়া হঠাৎ কেন ডক্টর ইউনূসের সমালোচনায় সরব হলেন আসিফ নজরুল? কেনই বা হঠাৎ ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হলো? আর কেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের গুঞ্জনে নতুন করে হাওয়া দেওয়া হচ্ছে? তবে কি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফেঁসে যাচ্ছেন? আর সেই কারণেই কি আসিফ নজরুলের মুখে এমন দায় এড়ানোর সুর? যদিও সুপ্রিয় দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। দর্শক, ভারত বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক রাখতে চায়? দর্শক, হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটি ছিল সেটি কি এখন রাখা কোনোভাবে সম্ভবপর হবে কিনা, এবং এই বিষয়ে ভারত কি বলছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। তৎকালীন প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন সেনাপ্রধান। কেন ৪৫ মিনিট? কি কারণে? আচ্ছা, আরেকটা হলো জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসান গ্রেফতার। কেন তাকে গ্রেফতার করা হলো সে বিষয়গুলো ক্লিয়ার করব। তার আগে বলে নেই যে পরিকল্পনা হয়েছে একটা শক্তিশালী দেশের এম্বাসি থেকে। সেখানে এই যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বদিউল আলম মজুমদার বা এখন উপদেষ্টা হিসেবে যারা বেনিফিশিয়ারি ছিলেন, তাদের অনেকেই আমেরিকান এম্বাসিতে যেতেন। তাদের পরিকল্পনা ছিল কিভাবে মানুষ হত্যা করবে, কিভাবে ছাত্রছাত্রীদেরকে হত্যা করবে, কিভাবে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে হত্যা করবে। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কেউ নয়, ঢাকা ইউনিভার্সিটির কেউ নিহত হয়নি, আহত হয়নি, জাহাঙ্গীরনগরের কেউ আহত হয়নি, নিহত হয়নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ আহত হয়নি, নিহত হয়নি। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে সেটা হলো শেখ হাসিনা সরকার তো কোটা প্রথা বাদ দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমরা ২৪ সালে দেখেছি কোটা প্রথা পুনর্বহালের জন্য একটা রিট করা হয়েছিল। এই রিট যিনি করেছেন তিনি কিন্তু ওই চক্রান্তের অংশ, ঠিক আছে, ইস্যুটাকে চাঙ্গা করার জন্য রিটের পক্ষে যেই বিচারপতি রায় দিয়েছেন তিনি কিন্তু ওই ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রকারীদের একজন, ঠিক আছে। আমি আর বেশি বললাম না। এবং আমেরিকান এম্বাসিতে এই ধরনের আলোচনা হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা কাদেরকে কোন কাজে ব্যবহার করা হবে, স্নাইপার কারা চালাবে, সেনাবাহিনীর কোন সদস্য সেটা করবে। সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তারা কিন্তু এই ষড়যন্ত্রের অংশে অনেকে ছিলেন, এটা কিন্তু পরিষ্কার, তারা নিজেরাই স্বীকার করেছে। এবং স্নাইপার দিয়ে কারা গুলি করেছে, কাদেরকে গুলি করেছে, সাধারণ মানুষকে গুলি করেছে, সাধারণ ছাত্রছাত্রীকে গুলি করেছে, এগুলো আমি একবার ব্যাখ্যা করেছি, এখন আর সেদিকে যাব না। এখন যেটি বলতে চাই, তৎকালীন প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছে সেনাপ্রধান, ঠিক আছে। সেনাপ্রধান কেন, কোন অধিকারে? তিনি রাষ্ট্রকে বাঁচাবেন, রাষ্ট্রের প্রয়োজনে কাজ করবেন। প্রধানমন্ত্রী যদি আক্রান্ত হন তাকে বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু তিনি সেটা করেননি। যারা মিছিল নিয়ে আসছিল তাদেরকে বাধা দেননি, তাদের জন্য পথ উন্মুক্ত করে দিয়েছেন, ডিবি হারুনকে সরিয়ে দিয়েছেন, পুলিশকে সরিয়ে দিয়েছেন, সেনাবাহিনী সরে গেছে। তারপরে কি অধ্যত্ত তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আপনার জন্য ৪৫ মিনিট সময়, এর মধ্যে আপনি দেশ ছাড়তে হবে অথবা খুন হয়ে যাবেন। একটা সেনাপ্রধান কি রানিং প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট বা ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ২ মিনিট সময় বেঁধে দিতে পারে না। সেনাবাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব ছিল তখন রাষ্ট্রকে বাঁচানো, রাষ্ট্র আক্রান্ত হয়েছে, প্রধানমন্ত্রীকে বাঁচানো, কিন্তু তারা সেটা করেননি। সেনাপ্রধান কি করেছেন? প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়ে তাকে বাধ্য করেছেন ক্ষমতা ছাড়তে, ঠিক আছে। এটা একটা অপরাধ, মারাত্মক অপরাধ। আরেকটা বিষয় হচ্ছে, সেনাপ্রধান কোন অধিকারে তখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ক্যান্টনমেন্টের ভিতরে মিটিং করছেন? এটাও তো পরিষ্কার, তিনি সেখানে মিটিং সেটাও করতে পারেন না। তিনি যারা নিষিদ্ধ ঘোষিত দল তাদেরকেও তিনি ক্যান্টনমেন্টের ভিতরে ডেকে নিয়েছেন।
এটা তো হতে পারে না। কাজেই এই চক্রান্তের জন্য ষড়যন্ত্রের অংশ সাবেক সেনা কর্মকর্তারা অনেকেই জড়িত, সেনাপ্রধান এবং জেনারেলরা অনেকেই জড়িত। এখন আসি জেনারেলদের কথায়। জিয়াউল হাসানকে কেন গ্রেফতার করা হলো? জিয়াউল হাসানের অপরাধটা কি? তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র, খুন খারাপের মামলা দায়ের করা হয়েছে। তিনি তো সবকিছু করেননি, এগুলোর সাথে তিনি জড়িত না। তিনি হলেন এনটিএমসি, সম্ভবত ওই সংস্থা তিনি প্রধান ছিলেন। তিনি জানেন সেনাবাহিনীর সদস্যরা 3, 4, 5 তারিখ বা জুলাই আগস্টে কারা কে কি কথা বলেছে কোথায়, সবকিছু জিয়াউল হাসান বের করতে পারেন। তিনি জানেন, তিনি বুঝেন, তিনি খুললে বের করে ফেলতে পারবেন। তাকে এখনো যদি সুযোগ দেওয়া হয়, এনটিএমসির দায়িত্ব দেওয়া হয়, তিনি কিন্তু ওই বিষয়গুলো, আমি প্রতিষ্ঠানটার নাম ভুল করেছি কিনা জানি না, যাই হোক, ওই সংস্থার যদি দায়িত্ব আবার তাকে দেওয়া হয়, তিনি সবকিছু খুঁজে বের করতে পারবেন। কিন্তু তিনি যাতে খুঁজতে না পারেন, বের করতে না পারেন, ষড়যন্ত্রকারীরা টেলিফোনে কি কথা বলেছিল, কারা কারা কথা বলেছিল, সেনাপ্রধান কাদের সাথে কথা বলেছে, জেনারেলরা কাদের সাথে কথা বলেছে, রাজনৈতিক দলগুলো কাদের সাথে কথা বলেছে, কি চক্রান্ত করেছে, এগুলো জিয়াউল হাসান বের করে ফেলতে পারবেন। কাজেই জিয়াউল হাসানকে যেভাবে হোক গ্রেফতার করতে হবে, এবং সেই জন্য জিয়াউল হাসানের বিরুদ্ধে এত চক্রান্ত, এত কাজ চলছে। জিয়াউল হাসান সবকিছু খুঁজে বের করতে পারবেন। সেই জন্য চক্রান্ত করে জিয়াউল হাসানকে বলা হয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, মনে যেন একজন অপরাধী, তাকে বিমান থেকে গ্রেফতার করা হলো। কিন্তু না, তাকে বিমান থেকে গ্রেফতার করা হয়নি, তাকে বাসা থেকে নিয়ে গেছে। ঠিক আছে, তাকে আশ্বস্ত করা হয়েছে তার কিছু হবে না, কিন্তু তাকে গ্রেফতার করেছে। এই জিনিসগুলোর জবাব একদিন এই দেশবাসীই দিবে। আরেকটা কথা বলিনি, IKB ইকবাল করিম ভূঁইয়া। হঠাৎ কেন ডক্টর ইউনূসের সমালোচনায় সরব হলেন আসিফ নজরুল? কেনই বা হঠাৎ ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হলো? আর কেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের গুঞ্জনে নতুন করে হাওয়া দেওয়া হচ্ছে? তবে কি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফেঁসে যাচ্ছেন? আর সেই কারণেই কি আসিফ নজরুলের মুখে এমন দায় এড়ানোর সুর? যদিও ডিগবাজি দেওয়ার রেকর্ড তার রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে শেখ হাসিনার প্রশংসা, আবার বিএনপির সমালোচনা থেকে তারেক রহমানের গুণগান, সব জায়গাতেই ডিগবাজি দিতে তিনি সিদ্ধহস্ত। এবার কি ডিগবাজি দেওয়ার সেই তালিকায় যুক্ত হলো ডক্টর ইউনূসের নাম? আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নেরই জট খোলার চেষ্টা করব। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ নজরুল এমন কিছু কথা বলেছেন যা রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ চুক্তির সময়ে ডক্টর ইউনূস নাকি তাকে কখনোই ডাকেননি, এমনটাই দাবি করেছেন তিনি। অথচ অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের অন্যতম হর্তাকর্তা ছিলেন খোদ আসিফ নজরুল। তাহলে এখন হঠাৎ কেন তিনি মার্কিন চুক্তির সাথে সংশ্লিষ্ট না থাকার গল্প শোনাচ্ছেন? তার এই স্টেটমেন্টের পেছনে কি অন্য কোনো সমীকরণ রয়েছে? আসিফ নজরুলের এই সুর পরিবর্তনের পেছনে বড় একটি কারণ দুদকে তার বিরুদ্ধে অভিযোগ, এমনটাই বিশ্লেষকরা বলছেন। আর তাই হয়তো ক্ষমতা হারানোর পর তিনি নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করছেন। কারণ সম্প্রতি ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমেরিকাকে সরকারি ব্যবস্থাপনা থেকে সরিয়ে বেসরকারি খাতে দিয়েছেন তিনি। এই অভিযোগ অন্তর্বর্তী সরকারের কয়েকজন সাবেক উপদেষ্টাদেরও বেশ চাপে ফেলে দিয়েছে। তাই হয়তো নিজের গা বাঁচাতে এখন ডক্টর ইউনূসের ওপর দায় চাপাচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের পাশাপাশি সংকটে আছেন আরেক দাপটে সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তার বিরুদ্ধে 1/11-এর সময় বিএনপি ভাঙার অপচেষ্টা এবং নির্বাচনকে প্রভাবিত করার পুরনো অভিযোগ তো আছেই, সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে তার পুত্র এম সাফাক হোসেনের নাম। অভিযোগ উঠেছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে একচ্ছত্র প্রভাব খাটিয়ে তিনি অচলাবস্থা সৃষ্টি করেছিলেন। সব মিলিয়ে ইউনূস সরকারের শীর্ষ ব্যক্তিরা এখন খুব একটা স্বস্তিতে নেই। যদিও বিবিসির সাক্ষাৎকারে আসিফ নজরুল মব জাস্টিস এবং ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার বিষয়ে নিজের দায় কৌশলে এড়িয়ে গেছেন। সেখানে তিনি বলেছেন, এসব ঘটনা মোকাবেলায় যে ধরনের দৃঢ়তা দেখানোর দরকার ছিল অন্তর্বর্তী সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো, আইন উপদেষ্টা হিসেবে তিনি কি তাহলে ব্যর্থ হয়েছেন? আর এই ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দিলে কি পার পাওয়া যাবে? সেটা দেশের আইন ব্যবস্থা এবং জনগণ নির্ধারণ করবে, কারণ তাদের এই ব্যর্থতা দেশকে নতুন করে বিভক্ত করেছে। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর মনোবল যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, আজও সেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এমনটাই অনেকে মনে করেন। তাহলে এখন প্রশ্ন, আসিফ নজরুলের এই অবস্থান পরিবর্তন কি সির্ফ আত্মরক্ষার কৌশল, নাকি অন্তর্বর্তী সরকারের থলের বেড়াল? একটা রাজনৈতিক দলের কে নেতৃত্ব দেবেন, কে নেতৃত্ব থাকবেন, কে দিতে পারবেন না,
কার নেতৃত্ব শূন্য হওয়া উচিত সেটা কিন্তু নির্ধারণ করতে জনগণকে দেওয়া উচিত, জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত যে রাজনৈতিক দলের ইনি নেতৃত্ব দেবেন কি দেবেন না, এটা আপনারা নির্ধারণ করুন। কিন্তু তা নয়, বর্তমান বাংলাদেশে যে বিষয়গুলো খুবই বারবার সামনে চলে আসতেছে সেটা হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ। এখন রিফাইন্ড আওয়ামী লীগ বলে বাংলাদেশে কিছু আছে? রিফাইন্ড আওয়ামী লীগ বলে বাংলাদেশে কিছু থাকতে পারে? মানে এটাকে আপনি আপনার ধারণার মধ্যে নিতে পারেন? আমি এই বিষয়ে একটা ভিডিও ফুটেজ অলরেডি করেছি, আমি দিয়েছি। সেখানে আমি আওয়ামী সভানেত্রী একটা বক্তব্য শোনাইছি আপনাদেরকে এবং আমি সেখানে পত্রিকার রেফারেন্স দিয়েছি। কিন্তু আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেই বিবিসির মতো একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে এই বিষয়ে সেই মানব জমিনের রেফারেন্স টেনে নিউজ করা হইতেছে, তখন আমি ভাবলাম যে একটা ফ্রেশ কন্টেন্ট আমাকে করতে হবে, যেখানে শুধু আমার যুক্তিটাই থাকবে, সেখানে অন্য কোনো রেফারেন্স আমার দরকার নেই, জাস্ট আমার যুক্তিটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। দেখেন, আমি আপনাদেরকে একটা বাস্তব গল্প শোনাই, বাস্তব, মানে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন এবং দেখছেন, জাস্ট মনে করিয়ে দিই। রানী মৌমাছির কথা তো শুনছেন। যেমন ধরেন, এটা হলো যে আপনি